আসসালামু আলাইকুম। আজকে কি আলোচনা, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর কি আলোচনা হলো? আমরা নিউজে পেলাম কালকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হবে। পরে অনেক রাত্রে জানলাম যে কোন কোন দলের সাথে আলোচনা হবে এটা জানা যাবে পরে। তাহলে শিরোনাম কেন আসলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা? এটা শিরোনাম এভাবে আসতে পারতো যে রাজনৈতিক দলের একাংশের সঙ্গে আলোচনা, কারণ এখানে ত্রিমুখী বিতর্ক রয়ে গেছে। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, গ্রিন পার্টির কেন্দ্রীয় অফিস থেকে কথা বলছি, এবং এটা সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক। এখান থেকে আমরা আত্মকর্মসংস্থানের কাজও করি, হ্যাঁ, এবং গ্রিন পার্টির প্রধান কার্যালয়। একটা প্রশ্ন আমাকে খুব খটকা দিয়েছে, সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক, এটার আগে কিন্তু গ্রিন আছে, গ্রিন সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক। মানুষের রাজনীতির সঙ্গে অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই অর্থনীতিকে নিয়ে বাদ দিয়ে রাজনীতি হবে না। রাজনীতি সে রাজনীতি অর্থহীন, আর রাজনীতি ছাড়া অর্থনীতিও অর্থহীন। যাই হোক, আজকের আলোচনা ছিল রাজনৈতিক দলগুলোর কাছে 3 বিষয়ে মতামত চাইলেন প্রধান উপদেষ্টা, এভাবে নিউজ করেছে পত্রিকাগুলো। কিন্তু আমার প্রশ্ন সেটা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে এই কথা কেন নিউজ হবে? এটা হবে রাজনৈতিক দলের একাংশ, মানে কিছু কিছু রাজনৈতিক দল। এখানে কিন্তু বিতর্ক রয়ে গেছে। প্রধান রাজনৈতিক দলও বলা যাবে না, কারণ কে প্রধান আর কে অপ্রধান এটার কোনো সাংবিধানিক ব্যাখ্যা নেই। আজকে আলোচনা হয়েছে, আওয়ামী লীগের সাথে আলোচনা নাই। আওয়ামী লীগ তো দৃশ্যপটেই নাই। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, তার সাথেও আলোচনা হয়নি, তাকেও ডাকা হয়নি। কিন্তু এই উপদেষ্টা কিন্তু এই উপদেষ্টা পরিষদ, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রথম 2 দফা 3 দফা জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছেন। এবং যখন প্রশ্ন উত্থাপন হয়েছে যে জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর, তো তারপরে আর জাতীয় পার্টিকে রাখা হচ্ছে না। কিন্তু রাষ্ট্র কিন্তু একটি নিয়মের মধ্যে চলা উচিত। রাষ্ট্র ক্ষোভ, আবেগ, রাগ, ভয়, কথায় কান না দেওয়াই ভালো। আলোচনার ক্ষেত্রে বাধা কি? যেহেতু ওই রাজনৈতিক দলগুলো তো আপনি নিষিদ্ধ করেন নাই, আর বাদ দিলাম আওয়ামী লীগ জাতীয় পার্টির কথা বাদ দিলাম, আর যেসব অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে ছোট বড় মাঝারি, তাদের অনুপস্থিতি আমাকে বিস্মিত করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আলোচনার টেবিল এত ছোট, এত সংকীর্ণ, এত কনজাস্টেড, আমার চিন্তার বাইরে। আমরাও তো সরকার বিরোধী আন্দোলনে ছিলাম, এবং আমাদের দাদা ভাইদের নিবন্ধনও ছিল না। আমাদের মুরব্বিয়ানদের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা দীর্ঘদিন নিবন্ধন ছাড়াই রাজনৈতিক দলগুলো মাথা উঁচু করে নেতৃত্ব দিয়েছেন। আজকে তারা নিবন্ধন পাওয়ার পরে তারা নিজেদেরকে নিবন্ধিত দল হিসেবে আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন, আর আমরা নিবন্ধন নাই বলে আমাদেরকে যে মানে বৈষম্য করছেন, এটাও ঠিক হবে না। কারণ মনে রাখতে হবে যে আপনিও একসময় ব্যাটার বউ ছিলেন, পুত্রবধূ ছিলেন, শাশুড়ি হবার আগে আপনার সেই চিন্তা করতে হবে। তাই যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেয়েছেন সম্প্রতি, তাদের ওই আত্মতৃপ্তির ঢেকুর তুলে লাভ নেই। আপনারা নিবন্ধন ছাড়া দীর্ঘদিন বলেছেন যে নিবন্ধন পদ্ধতিই উঠাই দেব। আজকে যাদের নিবন্ধন হয়েছে আর আজকে যাদের নিবন্ধন হয়নি, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যাদের নিবন্ধন নেই তাদের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আছে। তাই আপনি বড় রাজনৈতিক দল বলবেন, সেটা আকারে বড় না গুরুত্বের দিক দিয়ে বড়, এটা মাপবেন কিভাবে? এটার প্যারামিটার কি? এটা থার্মোমিটার কি? এটা ল্যাক্টোমিটার কি? আমি জানি না, আমার জানা নেই। আপনারা হয়তো কাগজের পত্রিকা হাতে হাতে কিছু দলের নাম পান যেগুলো মিডিয়া কাভারেজ হয়, সেসব দলগুলোর মধ্যে ডেকেছেন, আমাদের তাতে আপত্তি নেই। কিন্তু ঘোষণা দিয়েছেন সর্বদলীয় আহ্বান। এইটা আপনার কে পারমিশন দিয়েছে সর্বদলীয় আহ্বান বলার? এটা তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয় নাই। আমি বারবারই বলছি, সরকারকেও বলছি,
পত্রিকাকেও বলছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। সেই কি বিষয়ে আলোচনা হয়েছে? 3টা বিষয়ে মতামত চাওয়া হয়েছে। দেখেন এখানে একটা বিরাট খটকা রয়ে গেছে। যে 3টা বিষয়ে মতামত চাওয়া হয়েছে, সেই 3টা বিষয়গুলো কি? এটা পত্রিকা মারফত কোনো কোনো রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে যতটুকু এসেছে, যে সেই বিষয়গুলো হলো 3টে গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক বিষয়। সেটা 1 নম্বরে বলা যেতে পারে যে ভারত সহ সারা বিশ্বে যে প্রোপাগান্ডা চলছে। প্রোপাগান্ডাটা কি? প্রোপাগান্ডাটা হচ্ছে বাংলাদেশের মানে বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের কি করণীয় রাজনৈতিক দলের কাছে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা সহ তাদের উপদেষ্টা মন্ডলী। করণীয় কি? আপনার উপদেষ্টা মন্ডলী কই? এদেরকে নিয়ে আলোচনা করেন। প্রয়োজনীয় রাজনৈতিক দলগুলোকে আপনারা অনলাইনে এনে বা টেলিফোনে মতামত নিতে পারেন। একসাথে বসে যে রুটিনগুলো মানে আপনারা করে নিয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার যে একটি রাষ্ট্র চালানোর যে স্টাইল, সেই স্টাইলের মধ্যে কায়দা কানুন করে অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মন্ত্রিসভায় জয়েন করে দিয়েছে। মানে যেহেতু ইস্যুটা হচ্ছে রাষ্ট্রীয়, যে বিশ্বে সারা বিশ্বে ভারত সহ সারা বিশ্বে যে প্রোপাগান্ডা চলছে, সেগুলোকে নিয়ে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি? রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি? আপনি রাজনৈতিক দলগুলো নিয়ে আপনার সবাই বসে যখন সিদ্ধান্ত নিচ্ছেন, তা আমি ধরে নেব যে মন্ত্রিসভার সদস্য সবাই। আর 2 নম্বর হচ্ছে আগরতলায় সহকারী হাইকমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে করণীয়। ওটা নিয়ে কি করণীয় আপনার আছে? আপনি সেটার জন্য নিন্দা প্রকাশ করেন, এই যে হাই কমিশনার তলব করে তাকে জিজ্ঞেস করেছেন, সেটা ঠিক আছে, সব ঠিক আছে। এগুলো কি আমি জানি না এগুলো। এই আরেকটি হচ্ছে পতাকা অবমাননা, যে আর 3 নম্বর হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে মিথ্যাচার সারা দুনিয়া চলছে, হ্যাঁ, এটা নিয়ে মতামত। তাহলে এই 3টা বিষয়ে মতামত শুধু রাজনৈতিক দলগুলো কেন, আপনি অনলাইনের মাধ্যমে রাজনৈতিক ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক মানবাধিকার সংগঠন সবার মতামত নিতে পারেন। তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট রাখার জন্য, যাতে কোনো সময় রাজনৈতিক দলগুলো এই সরকারকে চাপ দিতে না পারে, তুমি একা একাই রাষ্ট্র চালাচ্ছ, তাই তোমার সিদ্ধান্ত আমরা মানি না, এরকম একটা আতঙ্ক, ভয় এই সরকারের মাথায় ঢুকেছে কিনা, এটা থেকে সন্দেহ হয়। তা না হলে হঠাৎ করে এই জরুরি যে বিষয়গুলোর উপরে কি করণীয় এটা জানার জন্য রাজনৈতিক দলগুলো ডাক দিয়েছেন মতামতের জন্য। আবার সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদেরকে মনে হয়েছে যে ফ্যাসিবাদ সরকারের সঙ্গে আছে, আওয়ামী লীগ সরকার তো আছেই। আচ্ছা, আওয়ামী লীগের মধ্যে কি আর একজনও ভালো মানুষ নাই? সবাই কি ফ্যাসিবাদ হাসিনার পন্থী? যে একজন ওখানে ভাঙন ধোয়াতে পারতেন আপনারা কৌশল। বর্তমান রাজনৈতিক দলগুলোকেও বলছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের বুদ্ধি তারিফ করতে হয়, কিন্তু আমার কাছে না কেন যেন মেলে না আপনাদের সঙ্গে। যদিও আমার এই লাইভে মনে করেন যে মানে দর্শক কম, হয়তো দর্শক পরে দেখবে, নাই বা দেখলো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি তো দিতে পারতো, রাখতে পারতো এই সরকার বা এই রাজনৈতিক দলগুলো, যে আওয়ামী লীগের কিছু কিছু ভালো মানুষ, সৎ মানুষদেরকে আলোচনায় ডাকতে পারতেন, এই কারণেই যে তাতে আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ড করা সম্ভব হতো। যদি আপনাদের আওয়ামী লীগের উপরে রাগ থাকে, যদি আপনারা আওয়ামী লীগকে মাথা উঁচু করে দাঁত নাড়তে চান, তাহলে আওয়ামী লীগকেই ভাঙতে পারতেন, বলতে পারতেন যে মিস্টার অমক XYZ আপনিও আলোচনায় আসেন, মানে আমরা জানি যে আপনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, বা আপনি ফ্যাসিবাদ সরকারের দোষর ছিলেন না, আপনি আওয়ামী লীগ করতেন। কিন্তু আপনি ডাকেন নাই। এটা ব্যক্তি ইউনূস সাহেবকে প্রশ্ন করছি না, এটা ব্যক্তি ইউনূস সাহেবের বিষয় না, এটা রাষ্ট্রের বিষয়। রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। রাষ্ট্র জিনিসটা প্রাতিষ্ঠানিক বিষয়, স্ট্যাটুটরি বডি। রাষ্ট্র বলবে যে ওই হ্যালো ডিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, শুনেন, রাষ্ট্র সব দলকে ডাকবে, আওয়ামী লীগকে ডাকবে, তবে আওয়ামী লীগের কোন নেতাদের ডাকবে? যাদের গায়ে রক্তের দাগ আছে, যাদের হাতে রক্তের দাগ আছে, যাদের দুর্নীতির গন্ধ আছে,
এবং যাদের অন্যায়ের চিহ্ন আছে তাদেরকে আপনি বাছাই করতে পারলেন না, একটা রাষ্ট্র পারল না। নাকি ঘোষণা দেন তাহলে, রাষ্ট্র তখন ঘোষণা দিক, আমরা তো রাষ্ট্রের মালিক, জনগণ তো রাষ্ট্রের মালিক, রাষ্ট্র ঘোষণা দিক যে আওয়ামী লীগের মধ্যে আর নো বডি মোর, একজনও ভালো মানুষ নাই। ঘোষণা দিন, তাহলে ঘোষণা যদি দেন তাহলে ভালো মানুষ না, তাহলে আওয়ামী লীগের যারা বি টিম আছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগকে খাড়া করেন। অন্ততপক্ষে শত্রু আন্ডারগ্রাউন্ড না রেখে প্রকাশ্যে নিয়ে আসেন, নিয়ে এসে আওয়ামী লীগকে মাঠে ছাই দেন। তারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা ল্যাংড়াতে ল্যাংড়াতে আলোচনায় আসবে, তারা আবার তার দলকে বড় করবে, আবার তার দলকে পরিষ্কার করবে, এটুকু সুযোগ তো দেওয়া উচিত। আর আওয়ামী লীগের উপরে, মানে যেই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ছিল, সেই আওয়ামী লীগের উপরে আমাদের সবার ক্ষোভ আছে, সবার রাগ দুঃখ আছে, রাষ্ট্রের আছে, প্রশাসনের আছে, ছাত্র আছে, ছাত্রের বাবার আছে, শিক্ষকের আছে। সেই সমস্ত অন্যায়কারীদের শাস্তি বিধান করেন। আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না, জামাত ইসলাম কে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, জামাত ইসলামকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দিয়েছেন, বা আপনি হয়তো বলতে পারেন যে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো অ্যাকসেপ্ট করলাম না, করা হয়েছিল তো, তা সেটা তো মানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে কিনা, করা হয়ে থাকলে ভালো, কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ না করাই ভালো। আর নিষিদ্ধ করতে হলে করে দেন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, যদি আওয়ামী লীগের সবাই খারাপ হয়, জাতীয় পার্টি নিষিদ্ধ করে দেন, সবাই খারাপ হয়। আর যদি মনে করা যায় না এর মধ্যে কোনো কোনো নেতা ভালো এবং তারা খুব লজিস্টিক কারণে আওয়ামী লীগের সাথে থাকতে বাধ্য হয়েছিল, তাহলে বাস যাচাই বাছাই করেন, মধ্যে ক্রিমিনালগুলো বেশি বের করেন যে কোনগুলি খারাপ লোক, ভালো লোকগুলোর মিটিংয়ে ডেকেন। আর যদি মনে হয় যে না আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের মধ্যে ভালো লোক নাই, সেক্ষেত্রে আপনি আলোচনায় রাষ্ট্র না ডাকতে পারে, তবে কারণ দর্শাতে হবে রাষ্ট্র। কারণটা হচ্ছে তাহলে ওই দলগুলো নিষিদ্ধ বা স্থগিত করতে হবে। আপনি যাই ইচ্ছা হবে তাই করতে পারবেন তা না, রাষ্ট্রের একটা নিয়ম আছে। তাই আমি মনে করি যে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ডাকেন নাই, কিন্তু এটা সিদ্ধান্ত নিয়ে না ডাকা উচিত। মানে একটা জায়গায় ঠিক করতে হবে যে হ্যাঁ এদের মধ্যে 100% লোক খারাপ, যার কারণে এই দলগুলোতে কোনো প্রতিনিধি আমরা পাচ্ছি না। অথবা আপনার পত্রিকায় ছাপান বা ঘোষণা দেন যে কে কে ভালো আছেন যোগাযোগ করেন, কার মধ্যে কোনো অন্যায় নাই, সেভাবে তারা আলোচনা ডাকতে পারেন। রাষ্ট্র কোনো পক্ষপাত হতে পারে না, বৈষম্য রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে না। তারপরে আপনি অন্য যে দল আছে, গ্রিন পার্টি সহ আরো যে রেড পার্টি, ইয়েলো পার্টি, বহু পার্টি আছে, আপনাদের নজরে যদি না আসে, আপনারা মাইক্রোস্কোপ দিয়ে গ্রহ নক্ষত্র, হ্যালিক ধূমকেতু, তারপরে ব্ল্যাক মানে গহ্বর, সব নাই নক্ষত্র বৈজ্ঞানিকরা খুঁজে বের করে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা উন্নত রাষ্ট্রগুলি। আর আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে খুঁজে পাচ্ছেন না। কাগজের পত্রিকা হাতে বেড়ায় এখন লাভ হবে না। কাগজের পত্রিকা তারা তাদের কাভারেজ বাড়ানোর জন্য তারা কিছু গরম খবরের কাগজ বিক্রির জন্য তারা কিছু নেতাদের খবর করে আর কিছুদের খবর করে না। এটাও একটা বৈষম্য। সেগুলো রাষ্ট্র দেখবে। আমাদের সবার অভিভাবক হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র যদি অভিভাবকত্ব হারায়, রাষ্ট্র যদি পক্ষপাতিত্ব করে, তাহলে এটা রাষ্ট্রের জন্য জবাবদিহি করতে হয়, এবং এই জবাবদিহি আজকে না কালকে করতে হবে। গ্রিন পার্টি দীর্ঘদিন ধরে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এবং বিভিন্ন একাডেমিক আলোচনায়, বিভিন্ন মিটিং মিছিলে গ্রিন পার্টি অ্যাক্টিভ। গ্রিন পার্টির নাম গন্ধ আপনাদের কাছে আসে নাই, গ্রিন পার্টির কর্পূরের গন্ধ আপনাদের কাছে আসে নাই, ভালো কথা। আরও তো রাজনৈতিক দল আছে 50টা, 60টা, 100টা। আপনার 4-5টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন এবং তিনটা বিষয় জানতে চেয়েছেন, সেই তিনটা বিষয়ে জানতে হলে এতগুলি দলকে খণ্ডিত অংশে ডেকে নিয়ে আলোচনা করাটা ঠিক হয়। এটা সেকেন্ড স্টেজে আলোচনা হতে পারত, যে হ্যাঁ তাদের কাছে মতামত চাওয়া যেতে পারত, এবং তারপরে উপদেষ্টা মণ্ডলীরা সিদ্ধান্ত নেবেন, আলোচনায় বসতে পারতেন। কিন্তু উপদেষ্টা মণ্ডলীরা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে আলোচনায় বসা অর্থ দাঁড়িয়েছে যে রাষ্ট্র এখন মাস্টার মশাইয়ের 3 ঠ্যাং হয়ে গেছে, যে পণ্ডিত মশাই গল্পের মতো। রাষ্ট্র এখন দাঁড়াতে পারতেছে না, তার পায়ে একটা শর্ট, যার কারণে সে রাজনৈতিক নেতাদের নিয়ে মন্ত্রিসভায় বসিয়ে একই স্টাইলের সিদ্ধান্ত নিচ্ছেন। রাজনৈতিক দলের নেতা না, শুধু মানবাধিকার সংগঠনের নেতা, সামাজিক সংগঠনের নেতা,
এবং আপামর জনসাধারণের মতামত নেওয়ার নানান পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় অনলাইনে রয়ে গেছে, সেগুলো আপনারা নিতে পারতেন এবং উপদেষ্টাগণ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতেন। যদিও এখন রাষ্ট্র একটি দারুণ স্পর্শকাতর জায়গায় আছে, সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন। এটাকে একদম অসমর্থন করার কিছু নাই, কিন্তু এটার প্রক্রিয়াগুলো আমার কাছে খটকা লেগেছে। যদিও রাজনীতিতে আমি মাশাআল্লাহ এক যুগ পার হয়ে গেছে নিজের অন্যের সব দল মিলে, তো এই বিষয়গুলো আমার ভাববার বিষয়, তাই আমি আলোচনা করলাম। ইতিমধ্যে মাগরিবের আজান পড়ে গেছে, আপনাদেরকে জ্ঞাতার্থে আবার ওই পয়েন্টগুলো বলছি। যে 1 নম্বর হচ্ছে ভারত সহ সারা বিশ্বে যে প্রপাগান্ডা চলছে সেগুলো নিয়ে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি। আপনারা যদি কেউ কিছু লিখতে চান লিখতে পারেন আমার এই লাইভে, যেটা আজকের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর একাংশে জিজ্ঞেস করেছেন। 2 নম্বর হচ্ছে আগরতলায় সহকারী হাই কমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে কি করণীয়, এটা জানতে চেয়েছেন না। 3 নম্বর হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে মিথ্যাচার সারা দুনিয়া চলছে তা নিয়ে মতামত। তো 3 নম্বরটা তো আপনারা বুঝতে পারছেন যে এই সারা দেশে যে মিথ্যাচার চলছে এটা আমাদের সোশ্যাল মিডিয়াকে ইগনোর করার কারণে। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আমরা যারা সারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি, আমাদেরকে যে আপনারা চোখেই দেখতে পারেন না, আপনাদের চশমা পাল্টাতে হবে এবং আপনাদের চোখের চিকিৎসা করতে হবে। তারপরে আপনারা টের পাবেন যে রাষ্ট্র চালাইতে হলে সোশ্যাল মিডিয়ার এই মিডিয়া সিস্টেমকে, সেলকে আরো শক্তিশালী করতে হবে। তা করতে পারলে এই মিথ্যাচার প্রচার হওয়ার এই স্পিডটা কমে যেত, কারণ সত্য প্রচারের গতি বেড়ে যেত। সত্য প্রচারের গতি থামাই দেওয়া হয়েছে এবং মিথ্যা প্রচারের গতিকে রোধ করতে পারেনি। আমি কেন, আমার মতো আরো অনেকেই আছে, তাদেরকে নিয়ে আপনি একটা মিডিয়া সেল করেন উপদেষ্টা মর্যাদায়। যেহেতু আমি 21 বছর ব্যাংকে চাকরি করেছি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তো ওই ক্যাটাগরিতে ছিলাম আর কি। ভাইস প্রেসিডেন্ট তো অনেকগুলো আছে, এভিপি, ভিপি, মানে নিচের দিকের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এবং আমি 15 বছর মানে রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। তো সোশ্যাল মিডিয়ায় আমি সর্বাধিক অ্যাক্টিভ গ্রিন পার্টির চেয়ারম্যান হিসেবে, এবং সোশ্যাল মিডিয়াকে আরো বেশি প্রচার প্রসারে স্ট্রং করার জন্য এবং এই সরকারের, এই দেশের, এই রাষ্ট্রের ভাবমূর্তিকে তুলে ধরার জন্য আপনারা নতুন একটা উপদেষ্টা পরিষদের পদ সৃষ্টি করতে পারেন এবং সেখানে আমি বা আমাদের মতো কাউকে এই প্রচার প্রপাগান্ডা ঠেকানোর জন্য, মিথ্যাচার ঠেকানোর জন্য একটা সেল গঠন করতে পারেন। করলে করবেন, না করলে না করবেন, পিনাকির মতো কথা বলবেন, তাতে লাভবান হবেন, ভালো থাকবেন। এই সরকারকে বলছি, এই সরকার মানে এই রাষ্ট্রকে বলছি। সরকার আসবে এবং যাবে, কিন্তু রাষ্ট্র কখনো পক্ষপাত করে না এবং রাষ্ট্র কখনো অন্ধ হয় না। রাষ্ট্রকে কোনো চশমা পাল্টানোর কথা বলা যায় না, কিন্তু রাষ্ট্রের মধ্যে যখন মানে অরাষ্ট্র ঢুকে যায়, সিস্টেম না থাকে, তখন চশমা পাল্টাতেই হয়। তাই আপনারা এই 3 নম্বর অপশনটাকে একটু লক্ষ্য করবেন। যে মিথ্যাচার সারা দুনিয়া চলছে সেটাকে ঠেকাতে হলে সত্যাচার দিয়ে ঠেকাতে হবে এবং এই সত্য প্রকাশের মিডিয়া সেল প্রতিষ্ঠা করেন। এবং এই কথা মনে হয় যে যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আছেন, যাদের সঙ্গে আমাদের সখ্যতা আছে, পরিচয় আছে, বিভিন্ন হাতে গোনা যেগুলো মিডিয়ায় আসে, যে সমস্ত নেতারা এখন উপদেষ্টা পরিষদের সাথে মিটিং করেন, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, কিন্তু আমাদের সম্পর্কে তারা কখনো সেখানে গিয়ে বলে না যে হ্যাঁ, আমাদের পরিচিত কয়েকটি রাজনৈতিক দল আছে যারা প্রচার প্রসারে অ্যাক্টিভ, আসেন এই মিথ্যাচার রুখে দেওয়ার জন্য, তাদেরকে কাজে লাগাই। তাইলেও তো কানে কানে গিয়ে পৌঁছাবে, নাকি ভাড়ার ঘরে কেড়ে আমি কলা খাই না। যে যখন লঙ্কায় যায় সেই তখন রাবণ হয়ে যায়। এই আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সখ্যতা মাখামাখি ছিল, এখন তাদেরকে ফোনে পাওয়া যায় না, অফিসে গেলে পাওয়া যায় না, মেসেঞ্জারে ভয়েস রেকর্ডে কোথাও একটা সাড়া পাওয়া যায়। এবং যারা এখন কিছু আছে যারা দায়িত্ব পদে আছে, তাদেরকে ভয়েস মেসেজ দেওয়ার পরও কোনো রিপ্লাই পাওয়া যায় না, একটা লাইক পর্যন্ত তারা মনে করেন যে আমরা দেবতার তুল্য হয়ে গিয়েছি, এখন আমাদেরকে ধরা ছোঁয়ার বাইরে আমরা। আসুন, এই ধরা ছোঁয়া বাইরে থাকা নেতাদেরকে ধরার মধ্যে নিয়ে আসতে হবে, জনগণের প্রতিনিধির কাছে, জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। ভালো থাকবেন। এই সময়ে নামাজ
সন্ধ্যাকালীন সময়ে এবাদতের ঘনঘটা। এই মুহূর্তে আমি আর বিরক্ত করছি না, আমার বক্তব্য এখানেই। আমি আবার কিছু কিছু বিষয় নিয়ে আসতে চাই। এখানে আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দিয়ে দেশকে একটা বিভাজনের রাজত্ব তৈরি করেছেন, অথচ এটা কেন ঘোষণা দিচ্ছেন না যে আমি এর প্রথমেই বলেছিলাম যে যারা যারা ভালো মানুষ, দুর্নীতিগ্রস্ত না, যাদের গায়ে হাতে রক্তের দাগ নেই, যাদের দুর্নীতির গন্ধ নেই, তারা আশা আলাপ করবে। তাই বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের একাত্তরের চেতনা, এগুলোকে ইগনোর করা চলবে না। এক্ষেত্রে যাচাই বাছাই করেন। আপনারা মাছ ধরতে হলে কি মাছ ধরবেন আর জালের সাইজ কি হবে, এটা যদি টের না পান তাহলে মহা সমস্যা হবে। কালেভদ্রে যেভাবেই হোক, কিছু কিছু দলের অনেক ভালো মানুষ আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে যদি ধরতে না পারেন, শুধু নামে যদি আপনি আটকায় দেন যে এই নামে সবাই খারাপ, বাংলাদেশ স্তব্ধ হয়ে যাবে। এবং আমি কোনো দলের সাফাই দেওয়ার জন্য কথা বলছি না, কারোর কাছ থেকে কোনো 4 পয়সা খাই নাই, ঘুষ খাই নাই, কাউকে হাইলাইট করার জন্য কথা বলছি না। সবসময় সত্য কথা বলার জন্য আমি মিডিয়ায় আসি। এই যে 5ই আগস্টের আন্দোলনে আমরাও মাঠে ছিলাম, আমাদেরও জানটা হাতের মুঠোয় করে পলাইছিলাম আরেক বাড়িতে, আমরাও লাইভে স্টিম রুলারের মতো শক্ত কথায় এই পতিত সরকারকে প্রতিবাদ করেছি, ঝুঁকি নিয়ে, গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে, টর্চারের ঝুঁকি নিয়ে। আমরা কিন্তু ওই মানে আমাদেরকে হেলাফেলাভাবে যদি ট্রিট করেন, মারাত্মক ভুল করবেন। তাই আমি যে কথাটা বললাম মাথায় রাখবেন, এটা সকল রাজনৈতিক দলের, এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো দিয়ে একদম মাখামাখি করে ফেলেছেন। তা না, ভালো মানুষদের ডাক দেন, দরকার হলে আল্ট্রাসোনোগ্রাম করেন, চেক করেন, তাদের প্রোফাইল চেক করেন, এবং তারা কোন দলের আছে সেটা পরে কথা না, তারা আদর্শবান কিনা, ভালো মানুষ কিনা, তবে ডাকেন আপনি। এটা আমি আশা করেছিলাম একজন নোবেল বিজয়ী উপদেষ্টা, তার কোথায় যেন বাধা পড়েছে আমার মনে হচ্ছে। যে যা বলে তাই করছেন, কালকে শ্রম অধিদপ্তরের শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছে, আজকে আলোচনায় স্তব্ধ হয়ে গেছে। কেন? ওখানে পুড়িয়ে তো যেতে পারতো, এরকম তো একটা নাশকতা হতে পারতো। কোথায় আছি আমরা? এইগুলো কিন্তু প্রায়োরিটি বেসিস দেখতে হবে। একটা ভূমিকম্প বলে আপনি সে মানে আধুনিক মানের বিজ্ঞানসম্মত কোনো ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে নাই, কবে নাগাদ শুনেছে আসবে, এগুলো খবর নেন। বাংলাদেশ ধ্বংসের মুখে পড়ে গেলে কিন্তু বাংলাদেশকে রেস্কিউ করতে পারবেন না। যে 2-3টা বিষয়ের উপরে আলোচনা করার জন্য সবাইকে ডেকে নিয়ে আসছেন, পত্রপত্রিকা ছাপিয়ে দিয়েছেন, টেলিভিশনে বলছেন, আর এখানে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আপনি অন্যান্য রাজনৈতিক দলকে অপমান করছেন। কেউ কখনো বলছেন প্রধান রাজনৈতিক দল, হুইস প্রধানের ব্যাখ্যা কি? প্রধান হয় কিভাবে? লোক সংখ্যা বেশি হলে না বুদ্ধি, মনন বা গুণগত মান বেশি হলে প্রধান হয়? এগুলো জবাব দিতে হবে। তারপরে আবার বলা হচ্ছে যে এখানে কয়েকটা দলের সাথে আলোচনা করছেন, তাহলে আপনারা পত্রিকায়, আপনাদের প্রজ্ঞাপনে, আপনাদের বিজ্ঞাপনে লেখেন যে কিছু কিছু রাজনৈতিক বোদ্ধাদের সঙ্গে আলোচনা হচ্ছে, আপনি মেনে নেবো। অনেক সিনিয়র রাজনীতিবিদ আছেন, তাদেরকে বর্ষিয়ান রাজনীতি বলে সম্বোধন করে আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঢালাওভাবে প্রচার করা সম্ভব হবে না, উচিত হবে না, ঠিক হবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে, আমরা কার খাবো? গরম গরম কথা বলে আপনাদের শরম দিতে চাই না, কিন্তু একটি কথা মনে রাখবেন, এই দেশ আগামী ভবিষ্যৎ তারুণ্যের, এবং এই দেশ সোশ্যাল মিডিয়ার, এই দেশ তথ্য প্রযুক্তি কাজে লাগাতে পারেন নাই, সেই ব্যর্থতার দায়ভার তো নেবেনই না, বরং আরো আপনারা নানান মুখরোচক গল্প দিয়ে ফেসবুকে, পত্রপত্রিকায়, টেলিভিশনে সয়লাভ করে দিচ্ছেন। শিরোনাম ঠিক করেন, সকল রাজনৈতিক দল লিখবেন না, লেখেন যে কিছু কিছু রাজনৈতিক দলের বর্ষিয়ান নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদেরকে সম্মান না করতে পারেন, আমাদেরকে অপমান করার দুঃসাহস কাউকে দেওয়া হয়, কারণ বাংলাদেশ স্বাধীন এবং বাংলাদেশের মানুষের, জনগণের দেশ, এই দেশ, জনগণ এই দেশের মালিক, এই জনগণের প্রতিনিধি আমরা। একেতে নিবন্ধন দেন নাই, তারপরে আবার নিবন্ধন দেবেন কিনা তাও বলছেন না, তারপরে আপনারা ওজন স্তর বাটখারা ঠিক করেছেন, কোনটা বড় দল কোনটা ছোট দল, সে বাটখারার মধ্যে ফুল আছে। ঠিকঠাক করেন, আমাদের বড় দল হওয়ার দরকার নাই, একটি রাজনৈতিক দল হিসেবে কথা বলার অধিকার চাই। বড় যদি হতে চাই, ছোট হও আগে, আমরা তাই ছোট হতে রাজি আছি, কিন্তু অপমানিত হতে রাজি নাই। ধন্যবাদ সবাইকে, দেশবাসীকে। আসসালামু আলাইকুম। গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।